কি ঘটনা ঘটলো তখন? তখন আমার প্রথমে y equal to sin x রাখলাম, তারপর y equal to 3 sin x রাখলাম, তখন তার বিস্তারটা বেড়ে গেল 1 -1 এর জায়গায় 3 - 2 চলে আসলো। এরপর পুরো কার্ভটাকে দুই ঘর উপরে ঠেলে তুলে দেওয়া হলো। তাহলে 0টা উঠে গেল 2 তে, 3 উঠে গেল 5 এ, আর -3 উঠে গেল -1 এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রেঞ্জ -1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট, এবং সেখানে থার্ড ব্র্যাকেট হবে। তোমরা ডান পাশে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টাইপ করা হয়েছে। এই যে এইটা গোলাপি কালিতে sin x আঁকা হয়েছিল, তারপর 3 sin x আঁকা হয়েছিল এই নীল কালিতে, তার বিস্তার বেড়ে গিয়েছিল। তারপর সেটাকে দুই ঘর উপরে তুলে দিয়ে ফাইনালি এই সবুজ রঙের যে গ্রাফটা সেটা পাওয়া গিয়েছিল। তো এই ডান পাশের এই গ্রাফটা দেখে তোমার যদি মাথা ঘোরানোর দরকার নাই, এই জন্যই আমি তিনটা গ্রাফ তোমাকে হাতে আলাদা করে দিচ্ছি। এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে রেঞ্জটা কত। এইবার একটা ভয়ানক অঙ্ক দেখা যাচ্ছে যে ফাংশন অফ x ইকুয়াল টু 3 sin x প্লাস 4 cos x প্লাস 2020। হায় হায়, অনেক বড় অঙ্ক এটা, কি করা যায় এটা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে এই শেপে লেখা যায় r sin x প্লাস আলফা প্লাস 2020। আমি fx কে মুহূর্তের মধ্যে এই শেপ ধরে নিতে পারি যে এইখানে যে একটা সাইন আর একটা কস যদি থাকে এবং তাদের যোগ অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমি r sin x প্লাস আলফা এই শেপে লিখতে পারি। এখানে আলফার ভ্যালু কত জানি না, আর এর ভ্যালু কত জানি না, আলফার ভ্যালু জানি না এবং এটা জানার দরকারও নাই। আর এর ভ্যালু জানি না, এটা ঠিক আছে, কিন্তু এটা জানতে হবে। তো আর এর ভ্যালু জানলেই তো আমি তার বিস্তারটা বুঝবো। তো ফার্স্ট অফ অল আমার আর এর ভ্যালুটা হলো √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সাইনের সামনে যা আছে সেটা স্কয়ার প্লাস কজের সামনে যা আছে তার স্কয়ার, সেটার উপর রুট, তাহলে কত চলে আসে 5। তাহলে আমার fx টা দেখতে কেমন হচ্ছে? 5 sin x প্লাস আলফা, আলফা ভ্যালুটা জানি না, প্লাস 2020। তার মানে এটা একটা সাইন কার্ভ। তাহলে আমি যদি y ইকুয়াল টু sin আলফা আঁকতাম, sin x প্লাস আলফা আঁকতাম, তাহলে সেটা দেখতে কেমন হতো? সেটা দেখতে হইতো খুব নিরীহ টাইপের একটা গ্রাফ, এরকম 1 পর্যন্ত উঁচু, -1 থেকে 1 পর্যন্ত। আমি যদি 5 sin x প্লাস আলফা আঁকতাম, এবার আমার গ্রাফটা দেখতে কেমন হইতো? এবার আমার গ্রাফটা বেশ খানিকটা উঁচু হয়ে যাইত, এই ভ্যালুটা 5 হইতো আর নিচের ভ্যালুটা -5 হইতো। আর এবার যদি আমি এই পুরোটার সঙ্গে 2020 যোগ করে দিই, তাহলে জিনিসটা কি হবে? পুরো কার্ভটা 2020 পরিমাণ উপরে উঠে যাবে। তাহলে সেটা দেখতে কেমন হবে? যেখানে 0 ছিল তার সঙ্গে 2020 যোগ হয়ে যায়, সেটা 2020 হয়ে যাবে। যেখানে 5 ছিল সেখানে হয়ে যাবে 2025, আর যেখানে -5 ছিল সেটা কত হয়ে যাবে? 2015। তুমি যদি এই পুরো গ্রাফটাকে 2020 ঘর উপরে তুলে দাও, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এই ফাংশনের ডোমেন কত? ডোমেন তো সারা জীবন এটা আর জানি, সাইন কসের ক্ষেত্রে যে কোনো কিছু ইনপুট দেওয়া যায়। আর রেঞ্জ কত? রেঞ্জটা হলো 2015 থেকে শুরু করে 2025 পর্যন্ত। এই জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায়। আবার তুমি যদি মনে করো যে না, আমি এত গ্রাফটা থেকে পারবো না, সোজাভাবে কিছু বলেন, তাহলে সোজাভাবে বলতে গেলে এই জায়গাটা একটু খেয়াল করো। তার বিস্তার হলো 5, এই কথার অর্থ হলো তার ভ্যালুটা -5 থেকে 5 পর্যন্ত বিস্তৃত। তো এখন 2020 তো সবার সঙ্গে যোগ হচ্ছে, তাহলে পুরো ভ্যালুটা -5 প্লাস 2020 থেকে 5 প্লাস 2020 পর্যন্ত বিস্তৃত। তার মানে সোজা কথা 2015 থেকে 2025 পর্যন্ত আমার ভ্যালুটা বিস্তৃত। তুমি ইচ্ছা করলে গ্রাফ গুলো একেও মনে রাখতে পারো, আর তুমি জাস্ট এই ভ্যালুটার সঙ্গে একবার 5 যোগ করে একবার 5 বিয়োগ করে বলতে পারো, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে যেটা সোজা মনে হয় সেটা করবে। এবার আমরা শুরু করব বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন হওয়ার জন্য তোমাকে দুটো শর্ত পূরণ করতে হবে। সেটা হলো ফাংশনটাকে
প্রতিসঙ্গ ফাংশন হতে হবে। এই যে প্রতিসঙ্গ, বিশাল একটা কঠিন কথা বলা আছে। প্রতিসঙ্গ এটা মানে কি? এটা মানে হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। তোমরা এবার একটু বিরক্ত হবে। প্রথমে বললেন প্রতিসঙ্গ মানে বুঝি নাই, এবার আবার প্রতিসঙ্গ মানে কি? এবার আরো একটা দাঁত ভাঙা নাম বললেন বাইজেক্টিভ। বুঝবো কিভাবে? বাইজেক্টিভ মানে হচ্ছে দুটা শর্ত একসঙ্গে পূরণ করতে হবে, তাকে অবশ্যই এক এক হতে হবে এবং সার্বিক হতে হবে। এই দুইটা শর্ত একসঙ্গে পূরণ করলে তখন তাকে আমরা প্রতিসঙ্গ ফাংশন বলবো এবং সেই ফাংশনটার বিপরীত ফাংশন থাকবে। তাহলে ফার্স্ট অফ অল এগুলোর মধ্যে কোনটা প্রতিসঙ্গ ফাংশন সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। এই ফাংশনটা প্রথম কথাটা তো ফাংশনই না। কেন ফাংশন না? এর ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে ইউজই করা হয় নাই। এটাও তো ফাংশন না। কেন ফাংশন না? কারণ এখানে একটা এক্স এর জন্য দুটা ওয়াই এর ভ্যালু আসছে। এই যে এইটা একটা ফাংশন, ঠিক আছে, কিন্তু এটা তো এক এক ফাংশন না। কারণ এই যে রিপিটেশন অফ ওয়াই আছে, একই ভ্যালু দুইবার আসছে। ফাংশন অফ সি দিলেও জেড আসে, ফাংশন অফ ডি দিলেও জেড আসে। তাহলে এটা তো এক এক ফাংশন না। তো এই যে একটা ফাংশন পাওয়া গেছে, ভালো একটা ফাংশন। এটা ফাংশন, হ্যাঁ ঘটনা সত্যি, এটা এক এক, সেটাও সত্যি, নো রিপিটেশন অফ ওয়াই। কিন্তু এই যে কোডোমেনের প্রত্যেকটা ভ্যালু ইউজ করা হয় নাই, এখানে কোডোমেনের রেঞ্জ সমান না, সেই জন্য এটা সার্বিক হইতে পারলো না। যেহেতু সার্বিক এবং এক এক কিন্তু সার্বিক না, কাজেই এর বিপরীত ফাংশন থাকবে না। আর এটা তো এক এক না, এক এক না হলে তো ফাংশনের বিপরীত ফাংশন থাকবে না। এই ফাংশনটা দেখে আমরা অনেক খুশি হয়েছি। এটা তো ফাংশন, আবার এইটা হলো এক এক ফাংশন, আবার এইটা একই সঙ্গে সার্বিক ফাংশন। কেন সার্বিক ফাংশন? কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, মানে রেঞ্জ আর কোডোমেন দুটো সেম। তাহলে এই ফাংশনটা এক এক ফাংশনও সার্বিক ফাংশনও। তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো প্রতিসঙ্গ বা বাইজেক্টিভ ফাংশন, এবং তার বিপরীত ফাংশন এফ ইনভার্স থাকবে। এই স্লাইডটা আমি শুরুতে একবার দেখিয়েছিলাম, এখন আরো একবার দেখাইলাম। আমি আশা করি যে তোমাদের এই জায়গাটায় কোনো সমস্যা নাই, এবং সমস্যা যে নাই সেটা তোমাদের পোল ক্রিয়েট করে আমরা টেস্ট করেছিলাম। এখন একটা বিপরীত ফাংশন নির্ণয় করতে বলেছে যে f is such that r minus half is mapped onto r, function of x equal to x plus 3 divided by 2x minus 1 হলে f inverse x এর ভ্যালু কত? তাহলে ফার্স্ট অফ অল আমি এটা ডোমেন দেখবো। ডোমেন তো দেয়াই আছে, এটা হলো আমাদের ডোমেন। আমাদের ফার্স্টে যে জিনিসটা চেক করতে হবে যে ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা, সেটাকে চেক করে নিতে হবে। তারপর আমি ডিসাইড করবো যে এটার বিপরীত ফাংশন কত হবে। তাহলে ফার্স্ট অফ অল এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে ধরি y equals to x plus 3 divided by 2x minus 1, fx যেটা দেয়া আছে সেটাই আমি একটু করে নেব। তারপর আগের মতোই আমরা এখান থেকে x কে সাবজেক্ট বানাবো, এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে x এর ভ্যালুর অস্তিত্ব থাকার জন্য y এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? জি হ্যাঁ, এইখানে একটা রেস্ট্রিকশন আছে। x এর ভ্যালু এক্সিস্ট করতে হলে আমার এই হরে 2y minus 1 এই ভ্যালুটা অবশ্যই একটা নন জিরো ভ্যালু হতে হবে। 2y not equals to 1, y এর ভ্যালুটা হাফ হইতে পারবে না। তাহলে এখান থেকে আমরা রেঞ্জ পেয়ে যাচ্ছি। রেঞ্জ মানে কি? যে y এর কি কি ভ্যালু হইতে পারবে, সবই হইতে পারবে, শুধুমাত্র হাফ ছাড়া। এখন আমরা একটু নজর দেব যে এই যে আমার রেঞ্জটা এবং এই যে আমাদের কোডোমেনটা, দুটো কি দেখে সমান মনে হচ্ছে? না তো, কোডোমেন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে r মাইনাস হাফ। তাহলে রেঞ্জ আর কোডোমেন দুজন সমান না। যেহেতু রেঞ্জ এবং
কোডোমেন সমান না, তাহলে আমি কি বলবো যে আমার ফাংশনটা সার্বিক ফাংশন না। যেহেতু ফাংশনটা সার্বিক ফাংশন নয়, তাহলে এর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স থাকা সম্ভব নয়। এই জিনিসটাই আমাদের বোঝাটা জরুরি যে সার্বিক না থাকলে এফ ইনভার্স এক্স থাকা সম্ভব নয়। তুমি যদি এখানে সুন্দর মতো এই পর্যন্ত ক্যালকুলেশন করে এফ ইনভার্স এক্স বের করে দিয়ে আসতে, তুমি কিন্তু অঙ্কে 0 পাওয়ার একটা চান্স থাকে। এই ফাংশনের উত্তর হবে যে এইটার এফ ইনভার্স থাকা সম্ভব নয়, কারণ এই ফাংশন তো সার্বিক নয়। সার্বিক না থাকলে তার বিপরীত ফাংশন থাকে না। এবারে আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা একটু কারেকশন আছে, এই জায়গায় 1 হবে না, এই জায়গায় 3 হবে। একটা একটু কারেকশনটা করে নিও। তো এখান থেকে বলা হয়েছে যে f is such that r minus 3 is mapped into r minus 1, fx equal to এত হলে f inverse x নির্ণয় করো। তাহলে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, y equal to x plus 2 divided by x minus 3, এখান থেকে আগে ইনভার্স রিলেশনশিপটা বের করতে হবে, x কে সাবজেক্ট বানাতে হবে। বজ্রগুণন করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমার y এর উপর লিমিটেশন কোথায় আছে, যে x এর ভ্যালুটা গ্রহণযোগ্য হওয়ার জন্য y minus 1 এই ভ্যালুটা অবশ্যই নন জিরো হইতে হবে, y এর ভ্যালুটা অবশ্যই নট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে আমাদের রেঞ্জটা কত হয়? আমাদের রেঞ্জ হলো, আমি সব ভ্যালু নিতে পারবো দুনিয়ার, খালি 1 নিতে পারবো না। তো এবার দেখো আমাদের এই রেঞ্জ আর আমাদের এই কোডোমেন এই দুইজন সমান হয়েছে কিনা। উত্তর হলো জি হ্যাঁ, রেঞ্জ এবং কোডোমেন সমান হয়েছে, তার মানে ফাংশন সার্বিক। এটা আমি নিশ্চিত হয়েছি, ঘটনা সত্যি যে ফাংশন সার্বিক। এবার এক একের টেস্ট করতে হবে। এক একের টেস্ট কিভাবে করে? ফাংশন অফ এ আর ফাংশন অফ বি এই দুটো যদি সমান হয়, তখন এ ইকুয়াল টু বি হইলে এক এক হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাংশন অফ এ মানে হলো a প্লাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 3 ইকুয়াল টু ফাংশন অফ বি মানে কত? b প্লাস 2 ডিভাইডেড বাই b মাইনাস 3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও, a প্লাস 2 ইন্টু b মাইনাস 3 ইকুয়াল টু b প্লাস 2 ইন্টু a মাইনাস 3। এখান থেকে আমরা কি লিখবো যে ab গুণটা করে দিলে মাইনাস 3a প্লাস 2b মাইনাস 6 ইকুয়াল টু ab minus 3b plus 2a minus 6। 6 6 কাটা, ab ab কাটা, 5b equal to 5a, 5 5 কাটা, a equals to b। তার মানে ফাংশন এক এক, সেটাও সত্যি। দুটো শর্তই পূরণ হয়ে গেল, ফাংশন সার্বিক এবং ফাংশন এক এক। তার মানে হলো আমাদের ফাংশনটা প্রতিসম ফাংশন, তার মানে এর বিপরীত ফাংশন আছে। তো যখন আমরা তার বিপরীত ফাংশন আছে এই ডিসিশন আসতাম, এই ডিসিশনে আসার পর বিপরীত ফাংশন পাওয়ার জন্য কোনই ব্যাপার না, x এর জায়গায় ফাংশন অফ ইনভার্স x বসিয়ে দেব আর y এর জায়গায় x বসিয়ে দেব। 3x plus 2 divided by x minus 1, এটাই আমাদের ফাংশন ইনভার্স x, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ফাংশন ইনভার্স x নির্ণয় করতে হয় কিভাবে, যারা যারা বুঝতে পেরেছো তারা একটু হাত তোলো। এবার তোমরা অনেকেই হাত তুলেছো, আই এম হ্যাপি টু সি দ্যাট। এখান থেকে তোমাদের জন্য একটা পোল থ্রো করা হচ্ছে। এই পোলটা তোমরা অ্যান্সার করতে পারলে আমি বুঝবো যে তোমরা আসলে জিনিসটা বুঝেছো। 6 নাম্বার পোলটা আমি লঞ্চ করে দিলাম। এখান থেকে বলা হলো ফাংশন x কে 2x plus 3 দ্বারা সংজ্ঞায়িত করা হলে ফাংশন ইনভার্স এর মান কত।
একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমাদের যখন পোলিংটা হয় তখন যে ভোট গুলো পড়ে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে তুমি যখন ভোটটা দিচ্ছ তখন কে কত ফাস্ট দিচ্ছ, কার কত স্পিড, এই জিনিসটা কিন্তু দেখা যায়। তোমরা দেখো যে হয়তো তুমি একটা অঙ্ক করছো, এই অঙ্ক করতে করতে 100 জন অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছে, তার মানে তোমার থেকে ওই 100 জন ফাস্টার। তুমি অ্যান্সার দিতে দিতে আরো 200 জন অ্যান্সার দিয়ে ফেলেছে, তার মানে ওই 200 জন তোমাদের থেকে ফাস্টার। এইখানে তোমাদের যে সব থেকে বেশি যে ইম্পর্টেন্স এই পোলের, সেটা হলো যে পোলটা যখন তোমরা সলভ করো তখন তোমরা দেখো যে অঙ্কগুলো তোমরা কত দ্রুত অ্যান্সার করতে পারো। বিশেষত ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এই পোল অ্যান্সারটা মানে কত দ্রুত তুমি অ্যান্সার করতে পারো সেটা অনেক বড় একটা ফ্যাক্ট কাজ করে। বুয়েটে লিখিত পরীক্ষা সেখানে বেশ খানিকটা সময় থাকে, কিন্তু এমসিকিউ এর জায়গাগুলোতে কিন্তু স্পিডটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো তোমরা এখন পর্যন্ত 377 জন ঠিক অ্যান্সার দিয়েছো, 381 জন এখন পর্যন্ত সঠিক অ্যান্সার দিয়েছো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা পেরেছো। 56 জন এখানে নান অ্যান্সার করেছো। 56 জন এখানে নান অ্যান্সার কেন করেছো সেটার জন্য একটা লজিক থাকার কথা, সেই লজিকটা আমি একটু চিন্তা করবো। তাহলে আমরা একটু সলিউশনে চলে যাই। ফার্স্ট অফ অল 2x প্লাস 3 এই ভ্যালু, এই ফাংশনটা এক এক কিনা এটা চোখের দেখাতে আমি টেস্ট না করেই বলতে পারবো যে এটা এক এক ফাংশন। যে কোনো এক ঘাতের ফাংশন, যে কোনো লিনিয়ার ফাংশন x এর পাওয়ার যেখানে 1 বা x এর পাওয়ার যেখানে বিজোড়, সেই ফাংশন গুলো অবশ্যই এক এক, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। এখন ফাংশনটা সার্বিক কিনা, ফাংশনটা তো অবশ্যই সার্বিক। এখানে x এর যে কোনো বাস্তব মান ইনপুট দিলে y এর যে কোনো বাস্তব মান পাবো। তো এক এক সার্বিক দুটোই ঠিক আছে, কাজে f ইনভার্স থাকবে। তো নান যারা অ্যান্সার দিয়েছো তারা কেন দিয়েছো আমি জিনিসটা ক্লিয়ার না। তোমরা ফার্স্টে y ইকুয়াল টু 2x প্লাস 3, y মাইনাস 3 ইকুয়াল টু 2x, x ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইড বাই 2। এখান থেকে আমি লিখতে পারি f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এই যে সি নাম্বারটা অ্যান্সার, যেটা 382 জন যেটা সঠিক অ্যান্সার দিয়েছিল। এখানে আসলে যারা নাম দিয়েছিল 56 জন, তারা কি চিন্তা করে দিয়েছিলাম জিনিসটা ক্লিয়ার না, কারণ আমার ফাংশন ইনভার্সের শর্ত দুটোই সে ফিল আপ করে। এবার আমরা সংযোজিত ফাংশন শিখবো। সংযোজিত ফাংশন খুব সোজা জিনিস। এইখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে fx একটা দেয়া আছে, gx একটা দেয়া আছে। এখান থেকে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে তা হলো যে g ও f ইনভার্স x নির্ণয় করো। g ও f ইনভার্স x, এটা মানে কি g এর ভেতর f ইনভার্স x। তো f ইনভার্স x কোথা থেকে পাবো? fx থেকে পাবো। তো আমাদের fx দেয়া ছিল রুট ওভার x মাইনাস 1, y ধরে নেব একে রুট ওভার x মাইনাস 1, তার মানে y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1, x এর ভ্যালুটা y স্কয়ার প্লাস 1। তো যেহেতু এখানে f ইনভার্স এর উল্লেখ আছে, তার মানে এটা অবশ্যই f ইনভার্স হওয়া সম্ভব। আমরা f ইনভার্স টেস্টে যাব না। f ইনভার্স x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1। তাহলে এখান থেকে g এর ভেতরে আমরা লিখবো x স্কয়ার প্লাস 1। যে কোনো একটা অঙ্কে ইন্ডিপেন্ডেন্টলি যদি তোমাকে f ইনভার্স বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে টেস্ট করে দেখতে হবে যে f ইনভার্স থাকা সম্ভব কিনা। কিন্তু যেহেতু এখানে f ইনভার্স একটা অ্যানসারের ভিতরে ইউজ করেছে অলরেডি, তার মানে f ইনভার্স এখানে এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে তোমার এইটা আর টেস্ট করার দরকার নেই, কতটুকু স্পেস তুমি পাবে না। gx এর ডেফিনিশন ছিল x স্কয়ার প্লাস 2, তার মানে x এর জায়গায় এখন x স্কয়ার প্লাস 1 আছে, এর উপর স্কয়ার প্লাস 2, কত চলে আসে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস 2। আমার ফাইনাল অ্যানসারটা x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 3। আমাদের যেটা চেয়েছিল g ও f ইনভার্স, সেটা বের করলাম। তো এখন তোমরা একটা জিনিস তোমাদেরকে এখানে উল্লেখ করা দরকার আমি বলে মনে করি, যে g ও f ইনভার্স আর g ও f হোল ইনভার্স x দুটো কিন্তু সেম জিনিস না। এইটা একটু ক্লিয়ার থাকবে তোমরা, এই দুইটা ভ্যালু সমান না। তো এখন g ও f হোল ইনভার্স যদি দিত তখন কি করতাম? আমরা আগে g ও f বের করতাম, তারপর পুরোটা ইনভার্স করতাম। আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই একই ফাংশনের জন্য g ও f ইনভার্স x এটা হোমওয়ার্ক বের করে দেবে। g ও f টা আগে করবে, তারপর পুরোটা ইনভার্স করবে। এখন ফাংশন থেকে আমরা আরেকটা খুব মজার অঙ্ক করব।
সেটা হলো fx plus 3 into function of minus x যদি 2x plus 3 হয় তাহলে function of 2 এর ভ্যালু কত। এই টাইপের অঙ্কে আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল এই টাইপের অঙ্ক দেখে প্রথম কাজ হলো ভয় পাওয়া যাবে না। এই টাইপের অঙ্ক হয়তো তোমাদের কাছে নতুন, দেখে হঠাৎ করে মাথা ঘুরাইতে পারে, মাথা ঘুরানো যাবে না। প্রথমে আমরা x এর ভ্যালু 2 বসাবো এক জায়গায়, x এর ভ্যালু -2 বসাবো আর এক জায়গায়। x এর ভ্যালু যদি 2 বসাই, function of 2 plus 3 of function of -2 equal to 2 into 2 plus 3। তাহলে পরের লাইনটা লিখতে পারি function of 2 plus 3 into function of -2 equal to 7। আর যদি x এর ভ্যালু -2 বসাই তাহলে function of x এর জায়গায় -2 plus 3 into function of function of -x minus of -2 মানে হলো +2 equal to 2 into -2 plus 3। function of -2 plus 3 of function of 2 equal to -1। এখন খেয়াল করো আমার এখানে দুটো ইকুয়েশন আছে, একটা এবং আমার দুটো আননোন আছে, ফাংশন 2 আর হচ্ছে ফাংশন অফ -2। এখন আমি একটা জিনিস ধরে নেই, ফাংশন অফ 2 কে ধরে নেই a আর ফাংশন অফ -2 কে ধরে নেই b। তাহলে এখানে লিখতে পারি a plus 3b equal to 7 বা a equal to 7 minus 3b। আর এখানে কি লিখতে পারি, এটা আমার এক নম্বর ইকুয়েশন। আর এখানে লিখতে পারি ফাংশন অফ -2 মানে b plus 3 into function of 2 মানে a equal to -1। তাহলে b plus 3 into 7 minus 3b -1টাকে এক পাশে নিয়ে আসি, +1 করে দেই equal to 0। b plus 21 minus 9b plus 1 equal to 0। 22 equal to 8b, b এর ভ্যালুটা চলে আসে 22/8 অর্থাৎ 11/4। তো এখান থেকে এক নম্বর সমীকরণে আমি এর ভ্যালুটা পাওয়া দরকার, সেখানে b এর ভ্যালুটা বসিয়ে দেই 3 into 11/4। so 4 28 minus 33 এর ভ্যালুটা চলে আসে -5/4। এখন এ আমি কাকে ধরেছিলাম, এ আমি ধরেছিলাম ফাংশন অফ 2 কে, তার মানে ফাংশন অফ 2 equal to -5/4। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু ধৈর্য ধরে পড়তে হয়, একটু লম্বা, কিন্তু একেবারেই কঠিন কিছু না, কিন্তু তোমরা জিনিসটা ধরে ফেলতে পারলে খুবই সোজা। ফাংশনের আরো কিছু বৈশিষ্ট্য, যুগ্ম ফাংশন বলে একটা জিনিস আছে। যুগ্ম ফাংশন মানে হচ্ছে যদি ফাংশন অফ -x আর ফাংশন অফ x দুইটা সমান হয় তখন তাদেরকে যুগ্ম ফাংশন বলা হয়। যুগ্ম ফাংশনের আরো একটা শব্দ আছে যে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর আরো একটা ব্যাপার আছে যে এই ফাংশনটা যদি আমি x কে নেগেটিভ করি y চেঞ্জ হয়। একটা উদাহরণ দিই, y equal to x square। দেখো y অক্ষের সাপেক্ষে প্রতিসম ফাংশনটা আমি ফাংশন অফ x বসাইলেও যা হয়, ফাংশন অফ -x বসাইলেও তাই হয়। আমি যদি x এর ভ্যালু 2 বসাই, y এর ভ্যালু পাবো হলো 4। আমি যদি x এর ভ্যালু -2 বসাই তাও y এর ভ্যালু 4 পাবো, মানে y এর ভ্যালু নেগেটিভ করলেও x এর ভ্যালু নেগেটিভ করলে y এর ভ্যালুটা চেঞ্জ হয় না। অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশনের সংজ্ঞা হচ্ছে ফাংশন অফ -x equal to -fx। আর এইটার y অক্ষের সাপেক্ষে অবশ্যই প্রতিসম না, আর এখানে x নেগেটিভ করলে y টাও নেগেটিভ হয়। এটার একটা एग्जांपल দেখো, y equal to x, এই ফাংশনটা যদি দেখো বসাও y এর ভ্যালু কত পাবে 1। তুমি x এর ভ্যালু -1 বসাও, x এর ভ্যালুটাকে নেগেটিভ করলে y এর ভ্যালুটা হয়ে যায় -1। অর্থাৎ সহজ কথা, যেখানে x এর ভ্যালু নেগেটিভ করলে y এর ভ্যালু সেম থাকে সেটা যুগ্ম ফাংশন, আর যেখানে x এর ভ্যালু নেগেটিভ করলে y টাও নেগেটিভ হয়ে যায় সেটা হচ্ছে অযুগ্ম ফাংশন।
ফাংশন। যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স হয় তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় অভিলক ফাংশন। আর ধ্রুবক ফাংশনটা কি? যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা হচ্ছে ধ্রুবক ফাংশন। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2, এই টাইপের ফাংশনগুলো ধ্রুবক ফাংশন। এগুলো তোমাদের রিটেনে আসবে না, এগুলো এমসিকিউতে আসতে পারে। তোমাদের জন্য পোল, তোমরা যারা হাত তুলছিলে তাদের জন্য এক্সাম্পল জানতে চাচ্ছিলে বোধহয়, তোমাদের জন্য পোলটা হচ্ছে যে নিচের কোনটি যুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন কোনটি সেটা চিনে আমাকে জানাও। দ্রুত। তোমাদের মধ্যে কেউ যদি ওই যে যখন সাইন কস ট্যানের ছবি এঁকে দেখিয়েছিলাম ওই সময়টায় যদি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে সেই স্ক্রিনশটটা চোখের সামনে একটু ধরে রাখতে পারো যে কোনটা যুগ্ম ফাংশন এটা বোঝার জন্য। আচ্ছা, তোমাদের মধ্যে সিংহভাগ এখন পর্যন্ত সঠিক অ্যান্সার দিয়েছো। আমি একটু তোমাদেরকে দেখাই। এইটা হলো সাইনের গ্রাফ, এইটা হলো কজের গ্রাফ, আর এইটা হলো ট্যানের গ্রাফ। তো এখন এইটা তোমার যুগ্ম ফাংশন কিনা সেটা বোঝার জন্য এইটুকু ছবি এনাফ না। কেন এইটুকু ছবি এনাফ না? কারণ তার ওই পাশের ছবিটা আমার একটু দেখা দরকার, নেগেটিভ অংশের ছবিটা। দেখো সাইনের গ্রাফটা যেটা, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এইটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম না, তাহলে এইটা অবশ্যই আমার যুগ্ম ফাংশন না। কজেরটা যদি এক্সপ্যান্ড করি, খেয়াল করো তো, কজেরটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে সুন্দর মতো প্রতিসম। আর ট্যানেরটা যদি একটু খেয়াল করো, ট্যানের গ্রাফটা এটাকে যদি বাম দিকে এক্সপ্যান্ড করো সেটা দেখতে এরকম হয়, এটাও প্রতিসম না। তাহলে এখানে এই তিনটার মধ্যে একজনই হইতে পারে, সেটা হলো cos x প্লাস 2। এখন হবে কিনা সেটা কি গ্যারান্টি আছে? যদি আমি cos x এর সঙ্গে একটা প্লাস 2 অ্যাড করি তাহলে সেটা কিন্তু ডানে বামে সরে না, সেটা জাস্ট কি করে দুই ঘর উপরে উঠে যায়, এইরকম করে পুরো গ্রাফটা দুই ঘর উপরে উঠে যায়, যেটা তোমাদের এর আগেও সাইনের গ্রাফ আঁকানোর সময় দেখিয়েছিলাম। তো খেয়াল করো এখনো কিন্তু এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম আছে, কাজে আমাদের সঠিক অ্যান্সার হলো বি নাম্বার। এখন এইখানে ln x এর গ্রাফ দেখানো হয়েছে এবং ln x এর গ্রাফে একটা কথা বলা হয়েছে, x এর জায়গায় -x বসালে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়, y এর জায়গায় -y বসালে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়। এখানে ব্যাপারটা কি যে y ইকুয়াল টু ln x, গ্রাফটা একটু আমি আঁকার চেষ্টা করি। y ইকুয়াল টু ln x দেখতে হচ্ছে এইরকম, আর y ইকুয়াল টু আমি যদি বলি যে ln -x, x এর সামনে একটা মাইনাস বসিয়ে দেই, তখন যে গ্রাফটা হয় সেটা হলো জাস্ট এইটা সাইড ওয়াইজ উল্টে যায়, y অক্ষের সাপেক্ষে একটা প্রতিবিম্ব তৈরি হয় এইরকম, যেটা এখানে দেখানো হয়েছে। এই দেখো এইখানে এই যে এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু ln x, আর এই গ্রাফটা আমি যখন x এর সামনে জাস্ট একটা মাইনাস বসিয়ে দিলাম, y ইকুয়াল টু মাইনাস ln x, সরি y ইকুয়াল টু ln -x, তখন এই গ্রিন গ্রাফটা ফর্ম করবে। একইভাবে আমি যদি -y ইকুয়াল টু ln x আঁকি তাহলে এই গ্রাফটাই উল্টে যাবে, y অক্ষের সাপেক্ষে এর একটা প্রতিবিম্ব তৈরি হয়, এরকম হয়ে যাবে। একই সঙ্গে হয়তো তোমাদের ক্যাশ লাগতে পারে, আমি একটু আলাদা করে আঁকছি। -y ইকুয়াল টু ln x এর গ্রাফ যদি আমি আঁকতে চাই
সেই গ্রাফটা কি হবে, এই গ্রাফটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সাপেক্ষে একটা প্রতিবিম্ব আঁকলে যেরকম হবে এরকম। আর ফাইনালি মাইনাস ওয়াই ইকুয়াল টু লন মাইনাস এক্স যদি আমি আঁকতে যাই, সেটা দেখতে কেমন হবে, এই গ্রাফটার এই পাশের অংশটুকু, এই গ্রাফটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে রোটেট করাই, তো এইখানে এই চারটা গ্রাফ তো আমি এখানে আলাদা আলাদা করে দেখালাম, এই চারটা গ্রাফ এখানে একবারে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু লন এক্স এর গ্রাফ। এটা যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয় বা প্রতিবিম্ব তৈরি হয়, তখন সেই গ্রাফটা হচ্ছে এটা মাইনাস ওয়াই ইকুয়াল টু লন এক্স বা ওয়াই ইকুয়াল টু লন এক্স। ওয়াই এর সামনে মাইনাস আসার অর্থ হলো ওয়াই ইকুয়াল টু জিরোর সাপেক্ষে প্রতিবিম্ব গঠিত হওয়া। এখন এই এক্স এর সামনে যদি আমি একটা মাইনাস দিই, ওয়াই ইকুয়াল টু লন মাইনাস এক্স, সেটা এই গ্রাফটা তৈরি হয়, মানে লন এক্স এর গ্রাফটাই এবার এক্স ইকুয়াল টু জিরো লাইনের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি করে। আর এই যে এই ফাইনালি হলুদ রঙের যে গ্রাফটা, এটা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু লন মাইনাস এক্স, বা এটাকে এইভাবে লেখা যায় ওয়াই ইকুয়াল টু মাইনাস লন মাইনাস এক্স। এই অ্যানোটেশনটা তোমরা মাথায় রেখো। চারটা গ্রাফ এখানে একসঙ্গে আঁকা হয়েছে, তোমরা তোমাদের খাতায় আঁকার সময় চারটা গ্রাফ আলাদা আলাদা ভাবে এঁকে নিবে। সেম জিনিসটাও এখানে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে দেখানো হয়েছে। এই ফাংশনটা গ্রাফ তোমাকে আঁকতে বলেছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা আমরা একটু আঁকার চেষ্টা করি। সেটা দেখতে হবে এরকম, এটা y অক্ষকে 1 এ কাট করে এবং সেটা কখনোই x অক্ষকে কাট করে না। আমি যদি এইটা আঁকার চেষ্টা করি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস 2, তাহলে যে কাজটা হবে সেটা হলো যে এই গ্রাফটা দুই ঘর ডানে সরে যাবে। x এর সঙ্গে যা ঘটে বাস্তবে তার উল্টা হয়, x মাইনাস 2 থাকলে দুই ঘর সামনে চলে যায়, x প্লাস 2 থাকলে দুই ঘর বামে চলে যায়। তাহলে এই কার্ভটা দুই ঘর সামনে চলে যাবে, মানে এইটা এরকম হয়ে যাবে। আগে সেটা 0 1 দিয়ে ক্রস করছিল, এখন সেটা 2 1 দিয়ে ক্রস করবে। এরপর আমি যদি তার সামনে একটা মাইনাস বসিয়ে দেই, মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এবারে কি হবে, গ্রাফটা উল্টা হয়ে যাবে। 2 1 পয়েন্ট এবার 2 মাইনাস 1 এ চলে আসবে। এরপর আমি যদি এইটার সঙ্গে একটা প্লাস 3 করে দেই, তাহলে কি হবে, আমার গ্রাফটা এইরকম একটা শেপ ফর্ম করবে এবং 2 মাইনাস 1 পয়েন্টটা দুই ঘর উপরে উঠে গিয়ে 2 2 হয়ে যাবে। এই পুরো জিনিসটাই তোমাদের এইখানে চারটা ছবি একসঙ্গে এঁকে দেখানো হয়েছে। প্রথমে এই যে এই গোলাপিটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, দুই ঘর সামনে চলে গিয়েছে। তারপর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, তার সামনে মাইনাস, মানে এই যে এই কাজটা হয়েছে মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এটা মানে তো এটা হইতে পারে ওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, সেই কাজটা এখানে হয়েছে, উল্টে গিয়েছে। এরপর তার সঙ্গে প্লাস 3 করা হয়েছে, জিনিসটা তিন ঘর উপরে উঠে এটা হয়ে গিয়েছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 প্লাস 3। তো এই কাজটা তোমাদের এখানে গ্রাফে একবারে দেখানো হয়েছে। আমি তোমাদেরকে চারটা আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি, তোমরা যখন এটা প্র্যাকটিস করবে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্র্যাকটিস করে নিবে। স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে প্র্যাকটিস করলে তোমাদের জিনিসটা আরো পারফেকশন হবে। আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, ফাংশন। এখন দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। ভেক্টরের ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো যে ভেক্টরের মান কিভাবে বের করে, আই জে কে, এদের যে